নমস্কার, আমি সঞ্জু সুর আর আপনারা দেখছেন আর প্লাস নিউজ ডিজিটাল। এই মুহূর্তে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে রামনবমী। আপনারা জানেন রাত পোহালেই রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে রামনবমী পালন করবে বিভিন্ন সংগঠন। আমাদের রাজ্যে রামনবমীর অতীত ইতিহাস খুব একটা বলা যেতে পারে যে খুব বেশি যে রামনবমী পালন করা হতো তা নয়, আবার একেবারেই পালন করা হতো না সেটাও নয়। অল্প কিছু জায়গায় একেবারে নির্দিষ্ট কিছু পকেটে রাজ্যের বিভিন্ন জায়গায় এই রামনবমী পালন করা হতো। কিন্তু সাম্প্রতিক সময় যদি আমরা গত 4-5-6 বছরের ইতিহাস দেখি, তাহলে দেখব যে এই রামনবমী পালন করাটা একটা বড় আকারে নিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবছরের যে রামনবমী, যেটা আগামীকাল পালন করতে চলেছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, সেটা কিন্তু একটা বৃহৎ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে বিভিন্ন সংগঠন এই রামনবমী পালন করতে চাইছেন তারা। এক্ষেত্রে শাসক বিরোধী দুই দলই আছেন। শাসক দল তারাও রামনবমী পালন করতে চাইছে, বিরোধী দলও রামনবমী পালন করবেন আগামীকাল। কিন্তু এই শাসক এবং বিরোধীদের মধ্যে রামনবমী পালনের এই যে উৎসাহ, এই যে পরিমণ্ডল তৈরি হয়েছে, তাতে করে যাতে কোনো ক্ল্যাশ কোথাও না হয়ে যায় এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে, এবং যে কারণে খুব বেশি ব্যবস্থা গ্রহণের পথে হেঁটেছে নবান্ন। আমি প্রথমেই বলে রাখি যে এই যে প্রতিবেদনটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি, সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে রামনবমী নিয়ে নবান্ন কি ভীত, সন্ত্রস্ত নাকি অতি সতর্ক। এই বিষয়টি কেন রাখা হয়েছে বা শিরোনামটি কেন রাখা হয়েছে, তার কারণ অতীতেও আমরা যদি গত 5-7 বছরের কথা বলি, রামনবমী নিয়ে সরকারের মতো যে ব্যবস্থাগুলো করার সেগুলো করেছে বিরোধীরা, বা যারা যারা রামনবমীর বিভিন্ন যে মিছিল বা যে অনুষ্ঠানগুলো করেছেন তারা তাদের মতো করেছেন। কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ল্যাশগুলো হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু এবার যেহেতু বিশেষ করে বিজেপির পক্ষ থেকে এই রামনবমী পালন নিয়ে একটা হুঁশিয়ারি দেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে, এবং আমরা দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে প্রকাশ্যে অন রেকর্ড বলেছেন যে প্রায় 1.5 কোটি মানুষ রাস্তায় নামবেন রাজ্য জুড়ে। এবং যেহেতু এইটা টাসেলের জায়গায় চলে গেছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা বেশ কিছু ব্যবস্থাপনা নিয়েছে। প্রথমেই আসি কলকাতা পুলিশ কমিশনারেট এলাকার জন্য। কলকাতা পুলিশ কমিশনারেট এলাকা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এই রামনবমী পালনের জন্য ইতিমধ্যেই আরেকটা জিনিস বলে রাখি এর আগে, যে রামনবমী পালনের ক্ষেত্রে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কোর্ট থেকে যে যে মিছিলগুলো, বড় মিছিলগুলোর ক্ষেত্রে যে অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র সেইগুলোই মিছিল করতে পারবে বা শোভাযাত্রা বের করতে পারবে, অন্যগুলো কিন্তু পারবে না, ফলে সেগুলো বেআইনি হয়ে যাবে। এখন দেখার বিষয় যে কোর্ট যে যে মিছিলগুলোর অনুমতি দিয়েছে তার মধ্যে আমরা কলকাতাতে দেখছি 6 থেকে 8টা এমন বড় মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 800 থেকে 1200 বা হয়তো তার থেকে কিছুটা বেশি মানুষের সমাগম হতে পারে। এছাড়াও 60 থেকে 70টা মাঝারি বা ছোট মিছিল হবে, যেগুলোর হয়তো সেই অর্থে কোর্টের পারমিশন তারা হয়তো নেননি, কিন্তু স্থানীয় পুলিশের কাছ থেকে তারা পারমিশন নিয়েছেন। এবং এক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে রুট যারা অনুষ্ঠান করছেন বা সংগঠিত করছেন তারা যে রুট জমা দিয়েছেন, এবং সেই রুটটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতটা পারমিট করা হয়েছে সেই পারমিটেড রুটের কিন্তু এই মিছিল বা শোভাযাত্রা নিয়ে যেতে হবে, এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে, এবং কোর্টও তেমনটাই জানিয়েছেন। পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় যদি পুলিশ প্রশাসন মনে করেন তাহলে সেই রুট একেবারে শেষ লগ্নে এসে হয়তো সংক্ষিপ্ত করতে পারে বা কিছুটা পরিবর্তন করতে পারে। এরকম একটা সময় দাঁড়িয়ে যদি কোথাও কোনো টাসেল হয়, কোথাও কোনো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বা কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে, এবং যে কারণে শুধুমাত্র কলকাতা নয়, সারা রাজ্য জুড়ে নবান্ন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে ব্যবস্থা করে নেওয়া হয়েছে। এবার যেটা প্রথমেই বলছিলাম যে কলকাতা পুলিশ কমিশনারেট এলাকা, এখানে প্রায় অতিরিক্ত 6000 পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 2000-এরও বেশি অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে আগামীকাল, অর্থাৎ রোববার দিন, অর্থাৎ 6 তারিখ যেদিন রামনবমী রয়েছে, সেদিন দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এই পুলিশ কিন্তু মোতায়েন থাকবে শহর জুড়ে। এবং আমি আরেকবার বলে রাখি, প্রত্যেকটা মিছিলকে এসকর্ট করবেন কিন্তু একজন ডিসি পদমর্যাদার আধিকারিক, তিনি মিছিলকে এসকর্ট করবেন এবং তার সঙ্গে সঙ্গে তার বাহিনী থাকবে, এবং সেই বাহিনী
মিছিলগুলোকে এগিয়ে নিয়ে যাবে নির্দিষ্ট যে রুট আছে সেই রুট ম্যাপ অনুযায়ী। এখানে যারা এসকর্ট করছেন তাদের অধিকাংশের কাছে বডি ক্যাম থাকবে, অর্থাৎ পুলিশ প্রশাসনের কাছে বডি ক্যাম থাকবে। যে কোনো ঘটনা ঘটলে আপনারা জানেন এখন রাস্তায়, কলকাতা রাস্তায় চলাফেরা করলে ট্রাফিক পুলিশদের যাদের সঙ্গে যাদের দেখা হয় সেখানে আপনারা দেখবেন তাদের বুকে একটা বডি ক্যাম লাগানো থাকে, সেখানে পুরো ঘটনাটা রেকর্ড হতে থাকে। তো এই বিষয়টা কিন্তু করা হবে। এটা কলকাতা পুলিশের জন্য পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা, এবং কিছু কিছু জায়গা বলে দেওয়া হয়েছে চিতপুর ইত্যাদি, সেই জায়গাগুলোর দিকে অতিরিক্ত নজর যাতে দেওয়া হয়, ড্রোন ক্যামেরার ব্যবহার, এই সমস্ত কিছু কিন্তু থাকছে। একেবারে সিপি মনোজ ভার্মা তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন এবং বাহিনীকে সম্পূর্ণভাবে মোতায়েন করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে বলে রাখি যে 1 তারিখ একটা নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যেখানে বলে দেওয়া হয়েছিল 2 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত পুলিশের নতুন করে কোনো ছুটি অনুমোদন দেওয়া হবে না। একেবারে পরিষ্কার নির্দেশ দিয়ে বলা যে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে এতটা বড় সময়ের জন্য পুলিশের ক্ষেত্রে নতুন করে কোনো ছুটির অনুমোদন দেওয়া যাবে না। অর্থাৎ যে ছুটি বা কেউ যদি ছুটি নিতে চান এই সময় তারা ছুটি পাবেন না। এই নির্দেশ দেওয়ার মাধ্যমে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি যদি একেবারে স্পেসিফিক কলকাতা পুলিশের পক্ষ থেকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে, আমি বিশেষ করে রাজ্য পুলিশের পক্ষ থেকে বলবো যে মেসেজটি পাঠানো হয়েছিল, নো লিভ শ্যাল বি গ্র্যান্টেড। টাইমটা বলা হয়েছে উইথ এফেক্ট ফ্রম 2/4/2025 থেকে 9/4/2025। ফলে এটা পরিষ্কার যে রামনবমীকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের একটা নির্দেশিকা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং যেটা অ্যাডিশনাল এডিজি এলো তিনি এই নির্দেশিকাটা দিয়েছেন বা এই মেসেজটা পাস অন করেছেন সমস্ত পুলিশ প্রশাসনের কাছে, সেটা জেলা স্তর হোক, রাজ্য স্তর হোক, প্রত্যেকটা জায়গায়। এই বিষয়ের পাশাপাশি আমরা দেখলাম গতকাল আরও একটি নতুন সিদ্ধান্ত রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা, কিছু নির্দিষ্ট জায়গা ধরে নেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট জায়গাগুলো, কারণ গত 4-5 বছরের যে ট্র্যাক রেকর্ড রয়েছে সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী এই জায়গাগুলোতে হয়তো বা প্রশাসন মনে করছে কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। ফলে সেই জায়গাগুলোর কথা মাথায় রেখে প্রায় 6টা পুলিশ কমিশনারেট এলাকা, 2টো পুলিশ জেলা এলাকা এবং একটি জেলা, এই জায়গাগুলোতে একেবারে আইপিএস পদমর্যাদার অফিসারদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে যা পুলিশ আছে সে তো আছেই, সেখানে যা আইপিএস অফিসাররা আছেন, এসপিরা আছেন, অ্যাডিশনাল এসপিরা আছেন, তার পাশাপাশি নতুন করে কিছু আইপিএস অফিসারদের এই জেলা বা জেলাগুলোতে বা এই নির্দিষ্ট জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। আমি একটুখানি সেই জায়গাগুলোর কথা বলবো, যে যে জায়গায় নতুন করে এই আইপিএস অফিসারদের, প্রায় 21 জন আইপিএস অফিসার, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমি প্রথমে আসছি হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা এই কারণে খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, এবং যে কারণে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকাতে 6 জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখুন, শুধুমাত্র হাওড়া পুলিশ কমিশনারেট এলাকাতে সেখানে নিজস্ব পুলিশ রয়েছে, তা সত্ত্বেও অতিরিক্ত 6 জন আইপিএস অফিসারকে এই হাওড়া পুলিশ কমিশনারেট এলাকা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে যেমন অখিলেশ কুমার চতুর্বেদী, আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদী রয়েছেন, আইপিএস অলোক রাজোরিয়া, আইপিএস সুমনজিৎ রয়, আইপিএস রাঠোর অমিত কুমার ভারত, আইপিএস পাপিয়া সুলতানা এবং সজল কান্তি বিশ্বাস, এরা কিন্তু হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার দায়িত্বে থাকছেন। প্রশাসন অর্থাৎ নবান্ন তারা মনে করছেন যে এই রামনবমীর মিছিল বা শোভাযাত্রা, সেক্ষেত্রে হাওড়াতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা হয়তো বা আছে, যে কারণে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার নিজস্ব যে বল বা নিজস্ব যে শক্তি, সেই বাহিনী ছাড়াও এই শীর্ষস্থানীয় এই পুলিশ অফিসারদের মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে 5 তারিখ সকালবেলা থেকে 7 তারিখ পর্যন্ত তাঁরা এই জায়গাগুলোতে থাকবেন। অর্থাৎ, এবং তার সঙ্গে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, আমি যদি মানে একেবারে কোট অ্যান্ড কোট পড়ি, তাহলে দে শুড গো প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি, মানে তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত রকম প্রস্তুতি নিয়েই কিন্তু যেন তারা থাকেন। তার কারণ হচ্ছে যে
যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, ফলে শুধু সিভিল ড্রেসে থাকলে হবে না, একদম পুলিশ প্রশাসন রায়ট মোকাবিলা করার ক্ষেত্রে যেভাবে থাকে বা দাঙ্গা মোকাবিলা করার ক্ষেত্রে যেভাবে থাকে বা হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তারা যেভাবে হেলমেট পরা বা গার্ড নিয়ে থাকা, সেই সমস্ত ব্যবস্থাগুলো সহ তাদেরকে মজুদ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এবং এই যে আইপিএস অফিসার এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র পুলিশ আধিকারিকদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, 29টি মোট এলাকা, তার মধ্যে 21 জন আইপিএস অফিসার রয়েছেন। তার মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার কথা আমি আপনাদের বললাম। এরপরে আছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও 4 জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অফিসাররা হলেন কঙ্কর প্রসাদ বাড়ুই আইপিএস, আইপিএস ইন্দ্রজিৎ বাসু, আইপিএস অজিত সিং যাদব এবং আইপিএস দেবাশিস নন্দী। এরা সকলেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকছেন। অর্থাৎ হাওড়ার পরে ব্যারাকপুর আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে ভাটপাড়া রয়েছে আমরা জানি, ফলে সেই এলাকাটার জন্যও কিন্তু পুলিশ প্রশাসন তাদের নিজস্ব যে বল এই মুহূর্তে সেই এলাকাতে রয়েছে, তার পাশাপাশি আরও 4 জন আইপিএস অফিসারকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকাতে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আমি আসছি চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতে আমরা যদি দেখি তাহলে সেখানেও দেখব যে 4 জন আইপিএস অফিসার চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকাতেও মোতায়েন করা হয়েছে। কারা কারা আমি নামগুলো যদি বলি, এস সেলভা মুরুগামন আইপিএস, আইপিএস জসপ্রীত সিং, আইপিএস রাজনারায়ণ মুখার্জি এবং আইপিএস জ্যোতির্ময় রায়। এই 4 জন পুলিশ অফিসারকে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার জন্য অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলেন, কিন্তু এই 2 দিনের জন্য অর্থাৎ 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই 48 ঘন্টা তারা এই নির্দিষ্ট এলাকাতে বলবৎ থাকবেন বা মোতায়েন থাকবেন। এরপর আমরা চলে যাচ্ছি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও 4 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তাদের নামগুলো একটু পড়ব। আইপিএস স্বপন সরকার, আইপিএস অভিষেক গুপ্তা, আইপিএস পারিজাত বিশ্বাস এবং আছেন কাজী শামসুদ্দিন আহমেদ, তিনি সিনিয়র অফিসার। তো আসানসোল পুলিশ কমিশনারেট এলাকাতেও 4 জন, মাফ করবেন আমি আরেকবার বলছি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতে 3 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই 3 জনের নাম আমি আগেই বললাম, আইপিএস জ্যোতির্ময় রায়, আইপিএস স্বপন সরকার এবং আইপিএস অভিষেক গুপ্তা। এরা থাকছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় প্রশাসন মনে করছে সেখানে 2 জন সিনিয়র মোস্ট পুলিশ আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠালে সুবিধা হবে, যে কারণে এই 2 জন পুলিশ অফিসারকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকাতে পাঠানো হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে কাজী শামসুদ্দিন আহমেদ এবং আরেকজন হচ্ছে শ্রীমতী পূর্ণিমা শেরপা। এই 2 জন থাকছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকাতে। এরপরে আমরা আসছি হাওড়া রুরাল এলাকা। হাওড়া রুরাল বা হাওড়া গ্রামীণ এলাকাতে সেখানেও একজন সিনিয়র পুলিশ আধিকারিক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডিশনাল এসএসবি শান্তনু চৌধুরী, অ্যাডিশনাল এসএসআইবি শান্তনু চৌধুরী। তিনি থাকছেন হাওড়া গ্রামীণ এলাকাতে। মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট, অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এলাকাতে 2 জন সিনিয়র মোস্ট পুলিশ অফিসার, তার মধ্যে একজন আইপিএস, তাদেরকে কিন্তু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য আলাদা পুলিশ কমিশনারেট পুলিশ প্রশাসন রয়েছেন, এসপি রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে সহযোগিতা করবার জন্য একজন আইপিএস সহ 2 জন সিনিয়র মোস্ট পুলিশ অফিসারকে পাঠানো হয়েছেন। আইপিএস যাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তার নাম হচ্ছেন আইপিএস মানব সিংলা, তিনি থাকছেন, এবং তার সঙ্গে থাকছেন অনিমেষ রয়, তিনিও এই মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এলাকাতে থাকছেন। এরপর আমি চলে আসছি মালদা। অতি সম্প্রতি মোথাবাড়ির ঘটনা আমরা জানি, ফলে মালদা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জেলা রাজ্য প্রশাসন মনে করছে, এবং যে কারণে মালদা জেলার জন্যও 3 জন অতিরিক্ত পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। তার মধ্যে 2 জন আছেন আইপিএস অফিসার, একজন হচ্ছেন অংশুমান সাহা আইপিএস এবং আরেকজন আইপিএস তন্ময় সরকার। এই 2 আইপিএস অফিসারকে এবং তার সঙ্গে সঙ্গে একজন সিনিয়র পুলিশ অফিসার তন্ময় মুখার্জি, তাকেও কিন্তু মালদা জেলার জন্য পাঠানো হচ্ছে অতিরিক্ত দায়িত্ব নিয়ে। এর পাশে আমরা যদি আসি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের জন্যও 2 জন আইপিএস অফিসার এবং একজন সিনিয়র পুলিশ অফিসার। 2 জন যে আইপিএস অফিসারকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে তারা হলেন আইপিএস ডব্লিউ ভুটিয়া এবং আইপিএস শিবপ্রসাদ পাত্র। এই 2 পুলিশ অফিসার তিনি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের জন্য থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্রী অম্লান ঘোষ ডিসি র্যাফ 2nd ব্যাটালিয়ন,
তিনিও ইসলামপুর পুলিশ জেলার জন্য থাকছেন। আর একটি জায়গা আছে কোচবিহার, যে কোচবিহারের জন্য একজন সিনিয়র মোস্ট পুলিশ অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছেন। তিনি হচ্ছেন শ্রীমতী সালিমা লামা ভুটিয়া, তিনিও থাকছেন কোচবিহার পুলিশ জেলার জন্য। এখানে এই যে আমি পুলিশের এত বিষয়টি বললাম যে কেন অতিরিক্ত পুলিশ এইসব জায়গাগুলো দেওয়া হয়েছে, নবান্ন নিশ্চিত করেই বলা যেতে পারে তাদের যা ইনপুট রয়েছে, প্রশাসনের থেকে তাদের কাছে যে ইনপুট রয়েছে, সেই ইনপুটগুলোকে মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এটাকে দেখে এই যে একটা হচ্ছে ছুটি বাতিল করা বা নতুন করে ছুটি নেওয়া যাবে না সেটা জানিয়ে দেওয়া, এবং দ্বিতীয়ত এইভাবে একটা বিশাল পরিমাণে পুলিশকে মুভ করানো, ডিপ্লয় করা, এটাতে দুটো জিনিস মনে হতে পারে। এক হচ্ছে, প্রথমেই আমি যাব সেই জায়গায়, রামনবমী নবান্ন কি ভীত, সন্ত্রস্ত, নাকি অতি সতর্ক? দুটোভাবেই আপনারা ভেবে নিতে পারেন। এক, নবান্ন হয়তো মনে করছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই রামনবমীকে কেন্দ্র করে বিজেপি তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করবে যাতে করে রাজ্য যে শান্তি শৃঙ্খল পরিস্থিতি রয়েছে সেটা হয়তো একটু ঘেটে যেতে পারে, বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঘেটে যায় তাহলে সেটাকে সামনে নিয়ে আসবে বিজেপি। কারণ বিজেপি প্রশাসনের অভ্যন্তরে সিনিয়র মোস্ট আমলা বা আধিকারিকরা তাদের একটা মত বা তারা মনে করছেন যে বিজেপি এইটাকে সামনে রেখে যদি একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা যায় তাহলে তারা হয়তো ভোটের বাজারে কিছুটা মুনাফা নিতে পারেন, এমনটা ভাবনা চিন্তা করে সেই ধরনের কিছু কাণ্ড কারখানা করেও ফেলতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই মিছিলগুলো বা শোভাযাত্রাগুলো করব, কিন্তু তবুও অস্ত্র নিয়ে মিছিল করা বা এই ধরনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন বাধা দিলে কোথাও কোথাও হয়তো ঝামেলা হতে পারে। সে কথা মাথায় রেখেই সতর্ক থাকছে নবান্ন। হ্যাঁ, বলা যেতে পারে অতি সতর্ক থাকছে, যাতে করে কোনো রকম কোনো জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যখন প্রেস কনফারেন্স করছিলেন তখনও তিনি জানিয়েছিলেন যে রামনবমীর মিছিল হোক, তাতে কোনো আপত্তি নেই, সবাই যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা বের করে নিয়ে যায় তাহলে কোথাও কোনো অসুবিধা হবে না, পুলিশ প্রশাসন সবাইকে যোগ্য সহযোগিতা করবে। কিন্তু যদি কোথাও কোনো রকম পরিস্থিতির অবনতি ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে সেখানে পুলিশ প্রশাসন যাতে সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং বিষয়গুলো যাতে এগিয়ে না যায়, আরও বেড়ে না যায়, সেটাকে যাতে সেই মুহূর্তেই রোখা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করবার জন্যই নবান্ন কিন্তু এক্ষেত্রে অতি সতর্ক ভূমিকা পালন করছে। আরেকটা বিষয় জানি রাখি, প্রত্যেকটা জেলাতে জেলা শাসকদের কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে এসপি যারা আছেন তাদের কাছেও বার্তা নবান্নর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে যে যদি যেখানে যে মুহূর্তে যে ঘটনা ঘটুক সঙ্গে সঙ্গে সেই ঘটনা ছোট হোক বা বড় নবান্নে যেন জানানো হয়, এটা ডিলে যেন না করা হয়। অর্থাৎ একটা ঘটনা ঘটলো, তার আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা পরে সেটা নবান্নকে কনভে করালো, এটা যেন না হয়। একদম টাইম ফ্রেম বেঁধে যে মুহূর্তে ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে সেটা ইন্টিমেশন নবান্নে পৌঁছতে হবে। এরপরে যা যা ঘটছে পরপর সেটা যেন নবান্নতে জানানো হয়। এবং এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে স্থানীয়ভাবে স্থানীয় স্তরে যে ঘটনা ঘটবে সেই ঘটনা সেখানে সেই মুহূর্তে যাতে সেটাকে মোকাবিলা করা যায় সেই জন্য সমস্ত পুলিশ প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে বিষয়গুলো না বাড়ে, কোনো রকম কোনো আইনশৃঙ্খলার অবনতি বা পরিস্থিতি বিঘ্ন ঘটায় এমন কোনো ঘটনা যাতে না ঘটে সেটা কিন্তু পুলিশ প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। ফলে পরিষ্কার বলে দেওয়া যেতে পারে যে না, নবান্ন ভীত বা সন্ত্রস্ত নয়, তবে হ্যাঁ অবশ্যই সতর্ক। আর প্লাস নিউজে এই ধরনের সমস্ত খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।